সংকোচনমূলক বাজেটে চাহিদার তুলনায় বরাদ্দ বাড়েনি কৃষি ও প্রাণী সম্পদ খাতে। শস্য খাতে 10% করার পরামর্শ। করমুক্ত আয় সীমায় পরিবর্তন আসতে পারে আগামী অর্থ বছরে। কেএনএফ-এর ইউনিফর্ম তৈরিতে কাপড় সরবরাহকারী প্রতিষ্ঠানের খোঁজ। চট্টগ্রামের চান্দগাঁও শিল্প এলাকা থেকে গ্রেফতার 4। বৈধভাবে অর্ডার নেয়ার দাবি। তিস্তার 2 তীর রক্ষায় শত কোটি টাকা খরচেও থামছে না ভাঙন। প্রতি বর্ষায় বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি। মহাপরিকল্পনা ছাড়া সব প্রকল্পকেই অপচয় বলছেন পরিবেশবিদরা। সৌদি আরবে লাখো মুসল্লির জমায়েত। মিনায় অবস্থানের মাধ্যমে পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু কাল। আল্লাহর পথে যাত্রা নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত সবাই। এবং নতুন করে যুদ্ধবন্দী বিনিময় ও নিহত সেনাদের মরদেহ হস্তান্তরে রাজি রাশিয়া ইউক্রেন। কিয়েভের পূর্ণ যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান মস্কোর। সকালের সময়ের সঙ্গে আছে আমি জুম্মান সাদিক জ্যাভলিন। সংকোচনমূলক জাতীয় বাজেটে চাহিদার তুলনায় বরাদ্দ বাড়েনি কৃষি ও প্রাণী সম্পদ খাতে। চলতি অর্থ বছরের চেয়ে মাত্র 1300 কোটি টাকা বাড়িয়ে বরাদ্দ মিলেছে 39,620 কোটি, যা মোট বাজেটের 5%। অথচ শুধু শস্য খাতের বাজেট 10% করার পরামর্শ দিচ্ছেন অর্থনীতিবিদরা। বিস্তারিত কাজল আব্দুল্লাহর রিপোর্টে। দেশে খাদ্য নিরাপত্তা, কর্মসংস্থান ও অর্থনীতির বিশাল এলাকা জুড়ে এখনও প্রধান জীবনী শক্তি কৃষি, মৎস্য, প্রাণী সম্পদ খাত। কিন্তু বরাবরই প্রতি বছরের জাতীয় বাজেটে প্রয়োজনের তুলনায় অনেকাংশে উপেক্ষিত থাকে খাতগুলো। পরিসংখ্যান বলছে 2011-12 অর্থ বছরে কৃষিতে জাতীয় বাজেটের মোট বরাদ্দ ছিল 10.65%। এক দশক পেরিয়ে তা বাড়েনি, উল্টো কমে চলতি অর্থ বছর বরাদ্দ ছিল 38,259 কোটি টাকা, যা মোট বাজেটের 4.84%। নানামুখী চাপ, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে নানাভাবে সহায়তা প্রয়োজন কৃষি ও প্রাণী সম্পদ খাতে। কিন্তু প্রস্তাবিত বাজেট ঘোষণায় নামকা ওয়াস্তে 0.17% বাড়িয়ে 2025-26 অর্থ বছরে কৃষি, খাদ্য নিরাপত্তা, মৎস্য, প্রাণী সম্পদ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে 39,620 কোটি টাকা, যা মোট বাজেটের 5.01%। প্রিয় দেশবাসী, 2025-26 অর্থ বছরে কৃষি, খাদ্য এবং মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের জন্য মোট 39,620 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছে। অন্তর্বর্তী সরকারের দায়বদ্ধ ও চুলচেরা অর্থ বরাদ্দে সার্বিক কৃষি খাতকে আরও গুরুত্ব দেওয়ার কথা বলছেন অর্থনীতিবিদরা। বলছেন, খাদ্য নিরাপত্তায় প্রয়োজন মোট বাজেটের কমপক্ষে 10% অর্থ। কৃষি খাতে যদি বরাদ্দ বৃদ্ধি পায় এবং ভর্তুকি বৃদ্ধি পায়, স্বাভাবিকভাবেই কৃষির উৎপাদন বাড়বে, কারণ আমাদের কৃষকরা বেশি উৎসাহিত হবে, উপকরণের দাম বাড়বে এবং তাতে করে যেই কৃষির উৎপাদন যে পণ্য যেটা, সেই পণ্যের দাম কম হবে। উন্নয়নের যে পরিকল্পনা, সেটাকে আরও জোরদার করতে হবে এবং সেটা একদম প্রান্তিক লেভেলে কৃষকদের জন্য আপনার মনে করেন যেমন কৃষি ঋণ, সহজ শর্তে কৃষকের ঋণ দেওয়া এবং উৎসাহিত কৃষকদেরকে সুবিধা দেওয়া, এই কাজগুলো তো আমাদেরকে অক্ষুণ্ণ রাখতে হবে। আসন্ন অর্থ বছরে প্রতিকূল পরিবেশে সহনীয় ফসল চাষ বৃদ্ধি, 52 লাখ মেট্রিক টন মাছ উৎপাদন এবং মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ভর্তুকি অব্যাহত থাকবে বলে জানানো হয় প্রস্তাবিত বাজেটে। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। 3.5 লাখ টাকাতেই অপরিবর্তিত থাকছে করমুক্ত আয়সীমা, তবে পরবর্তী বছরে তা বাড়িয়ে 3,75,000 করা হবে। এবারই প্রথম 3 বছরের করনীতি ঘোষণা করছেন অর্থ উপদেষ্টা, যেখানে 2026-27 ও 2027-28 কর বর্ষে গেজেটভুক্ত জুলাই যোদ্ধারা পাবেন 5,25,000 টাকা পর্যন্ত করমুক্ত সুবিধা। ব্যক্তি খাতে করমুক্ত আয়সীমা 3.5 লাখ টাকা, অর্থাৎ বছরে এই পর্যন্ত আয় হলে কোনো কর দিতে হবে না। এর বেশি হলে নির্ধারিত হারে দিতে হবে কর। সাধারণ মানুষকে স্বস্তি দিতেই করমুক্ত আয়সীমা ঘোষণা করে সরকার। 2025-26 কর বর্ষে অপরিবর্তিত থাকছে করমুক্ত আয়সীমা, তবে ধনীদের জন্য থাকতে পারে সর্বোচ্চ 30% কর বসানোর প্রস্তাব, যা এখন 25%। মূল্যস্ফীতি বিবেচনায় করমুক্ত আয়সীমা 5 লাখ টাকা উন্নীত করার দাবি এলেও বাজেট পরবর্তী 2 কর বর্ষে এই সীমা বাড়িয়ে করা হয়েছে 3,75,000 টাকা। গেজেটভুক্ত জুলাই যোদ্ধাদের জন্য এই সীমা হবে 5,25,000 টাকা। এই বছর আসলে বলা উচিত যে আগামী কর বর্ষে কি হবে। তাহলে যেটা হয় যে এই বছর আপনি যখন ট্যাক্স ডিডাকশন করছেন কিংবা আপনি যখনই ট্যাক্স হিসাব করছেন, তখন আপনি জানেন যে এক্স্যাক্টলি কত টাকা ট্যাক্স এই বছরের আয়ের উপরে দিতে হবে।
এটা যদি আগামী কর বর্ষের জন্য যদি আপনি সেট করে না দেন, তাহলে দেখা গেল আমরা এক হিসাবে আমরা আয়কর কাটলাম কিংবা আয়কর প্রভিশন করলাম, সেটা পরের বছর যখন অ্যাকচুয়ালি দিতে হচ্ছে তখন গিয়ে ডিফারেন্ট হয়ে যাচ্ছে। নতুন করদাতাদের উৎসাহিত করতে ন্যূনতম করে ছাড় দিয়ে পরিমাণ ধরা হয়েছে ১,০০০ টাকা। তবে নিয়মিত করদাতাদের জন্য এলাকা ভেদে ন্যূনতম কর ৩,০০০ থেকে বাড়িয়ে করা হয়েছে ৫,০০০ টাকা। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। সশস্ত্র গোষ্ঠী KNF এর ইউনিফর্ম উদ্ধারের ঘটনার পর এবার কাপড় সরবরাহের অভিযোগে একটি কারখানার 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে আছেন ওয়েল কম্পোজিট নিট লিমিটেড নামের প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকও। গত 17 মে নয়াহাট রেইনবো অ্যাপারেলস থেকে 20,300 ও এর পরের দিন একটি গোডাউন থেকে 11,785 পিস ইউনিফর্ম জব্দ করা হয়। এরপর গত 28 মে চট্টগ্রাম নগরীর পাহাড়তলী নূর ফ্যাশন নামের কারখানা থেকে KNF এর আরও 15,000 ইউনিফর্ম জব্দ করা হয়। পুলিশ বলছে, বিভিন্ন কারখানা থেকে জব্দ হওয়া এইসব ইউনিফর্ম তৈরিতে কাপড় সরবরাহকারী প্রতিষ্ঠানের খোঁজ পাওয়া গেছে। সোমবার বিকেলে চাঁদগাঁওয়ের বাহির সিগন্যাল শিল্প এলাকায় ওয়েল কম্পোজিট নিট লিমিটেড নামের প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় পুলিশ। সন্ধ্যা পর্যন্ত চলে সে অভিযান। এক পর্যায়ে মালিক পক্ষের 4 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। কাভার্ড ভ্যানে করে থানায় নেওয়া হয় কাপড়ের রোল। জিজ্ঞাসাবাদ শেষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলাম সহ 4 জনকে নগরীর বাইজিদ থানার একটি মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। বাইজিদ থানায় যে কাপড়গুলি আগে উদ্ধার হয়েছে, যে মামলাটা হচ্ছে, ওই মামলার কাপড়টা এরা সাপ্লাই দিচ্ছে। আমরা জিজ্ঞাসাবাদ করে জানতে পারি যে তারা ওই কাপড়টা সাপ্লাই করেছে, যার জন্য ওই মামলায় তাদেরকে অ্যারেস্ট দেখানো হয়েছে। তবে প্রতিষ্ঠানটির এক ব্যবস্থাপকের দাবি, বৈধভাবেই বিপণন কর্মকর্তার মাধ্যমে অর্ডার নেওয়া হয়েছিল। আমাদেরকে অর্ডার করা হয়েছে এবং লিগ্যাল ওয়েতে আমরা এই পোশাকগুলো দেওয়া হয়েছে। যখন আমরা শুনছি যে এগুলো আসলে অবৈধ, তখন আমরা ভীত সন্ত্রস্ত হয়ে আমরা অস্বীকার করেছিলাম প্রথম যে না, আমরা করি না। কিন্তু পরবর্তীতে আমরা বুঝলাম যে না, আমাদের এটা দেশের স্বার্থে, সার্বভৌমত্বের স্বার্থে আমাদের জানানো উচিত যে এটা আমরা এখানে করেছি। চট্টগ্রামে গত কয়েকদিনে KNF এর 47,000-এর বেশি ইউনিফর্ম জব্দ করেছে আইন শৃঙ্খলা বাহিনী। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। পানি ধারণ ক্ষমতা কমে যাওয়ায় বর্ষা মৌসুমে বন্যার ক্ষতির মুখে পড়েন তিস্তাপাড়ের বাসিন্দারা। শুধু প্লাবন নয়, ভাঙনের কবলে পড়ে বসতবাড়ি ও ফসলি জমি। অথচ পরিকল্পনা ছাড়াই 2 তীর রক্ষায় শত কোটি টাকা খরচ করছে পানি উন্নয়ন বোর্ড। পরিবেশবিদরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া অন্য যে কোনো প্রকল্পই অর্থের অপচয়। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। শুধু বর্ষাকালেই নয়, অসময়ের বন্যাতেও বিপর্যস্ত তিস্তাপাড়ের বাসিন্দারা। গত 3 দিনে উজানের ঢলে পানি বাড়তে থাকায় ডুবেছে রংপুর বিভাগের নিম্নাঞ্চল। আগাম বন্যার আশঙ্কায় অনেকেই তড়িঘড়ি করে ফসল তুলছেন চর থেকে। তিস্তা ব্যবস্থাপনায় দীর্ঘমেয়াদী উদ্যোগ না থাকায় প্লাবন ও ভাঙনে বর্ষা মৌসুমে 1000 কোটি টাকার ক্ষতি হচ্ছে রংপুর বিভাগে। একই সঙ্গে ভারতের একতরফা পানি প্রত্যাহারে বছরে 6000 কোটি টাকার বড় উৎপাদনও ব্যাহত হচ্ছে। আমাদের সব সম্পূর্ণ উঁচু জায়গা, ওলে সম্পূর্ণ নিচে, ওলের বাদাম একবারে নিরূপ হয়ে গেছে। আমাদের এই তিস্তা নদীটা যেভাবেই হোক খনন করে দিলে আমাদের তিস্তাপাড়ের মানুষ খুব শান্তির সুস্থ বসবাস করে খাইতে পারত। বাড়ি ভাঙলে ক্ষতি, এসে মরণ ভালো। তবে তিস্তার টেকসই সংস্কারে কোনো উদ্যোগ না থাকলেও বালুর বস্তা দিয়ে তীর রক্ষায় পানি উন্নয়ন বোর্ড খরচ করছে শত কোটি টাকা। কাজের মান নিয়ে নানা অভিযোগ থাকলেও কর্মকর্তারা বলছেন এর ফলে ভাঙন রোধ হবে। যেখানে বেশিরভাগ বাড়িঘর বা স্থাপনা আছে বা বাঁধ আছে বা রাস্তা আছে, সেগুলো অঞ্চলে কাজ করা হচ্ছে। তো এর প্রভাবেও যে চর এলাকাগুলো আছে সেগুলো অনেকটা ভাঙন রক্ষা পাবে। তবে পরিবেশবাদীরা বলছেন, মহাপরিকল্পনা বাস্তবায়ন ছাড়া এসব প্রকল্প শুধুই অর্থের অপচয়। সমন্বিত উদ্যোগ যদি নেওয়া না যায়, তাহলে এই টোটকা চিকিৎসা দিয়ে কিন্তু তিস্তার এই ভাঙন রুদ্ধ করা যাবে না। সংশ্লিষ্টরা বলছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা গেলে শুধু তিস্তাই রক্ষা হবে না, কৃষি ও শিল্পায়নের মাধ্যমে বাড়বে কর্মসংস্থানও। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কুশিয়ারা নদীর বাঁধ ভেঙে পানি ঢুকছে সিলেটের জকিগঞ্জের নিম্নাঞ্চলে। সেখানে আছেন সহকর্মী আমিনুল ইসলাম, সরাসরি যাচ্ছি তার কাছে। আমিনুল,
আমরা এই মুহূর্তে রয়েছি জকিগঞ্জের যে সদর উপজেলা, সেই সদর উপজেলার মানিকপুর গ্রামের একমাত্র চলাচল সড়কটি, সেই সড়কটিতে এখনো পর্যন্ত এই সড়কটি কিন্তু ডুবে রয়েছে এবং গেল রাতেও কিন্তু বৃষ্টি হয়েছে। গত প্রায় একদিনেরও বেশি সময় ধরে এই এলাকাতে মানুষ দুর্ভোগের সময় পার করছেন। এখনো পর্যন্ত যেসব এলাকা পানিতে নিমজ্জিত রয়েছে, যেসব নিম্নাঞ্চল, সেই এলাকার মানুষজন তাদের গবাদি পশু উঁচু স্থানে সরিয়েছেন, কিন্তু এই এলাকাগুলো থেকে এখনো পর্যন্ত পানি সরে না যাওয়ার কারণে তাদের যে চলাচলের তীব্র ভোগান্তি সেটি কিন্তু রয়েছে। এখন যেহেতু সকালবেলা অনেকেই তাদের যাদের খুব বেশি প্রয়োজন তারা বের হয়েছেন, যারা এখনো বের হতে পারেননি তারা বিকল্প রাস্তা খুঁজছেন এবং এখনো যেসব এলাকাতে একমাত্র চলাচলের সড়ক, যেটি বিশেষ করে এই মানিকপুর এলাকা, মানিকপুর সহ এখানে 3টি গ্রাম রয়েছে, এই 3টি গ্রামের মানুষের একমাত্র চলাচলের সড়কটি এখানে ডুবে রয়েছে। এখানে প্রায় হাঁটু সমান পানি রয়েছে এবং এই এলাকার ছাড়া কিছু কিছু এলাকা ভেসে উঠেছে, যেহেতু ভারী বৃষ্টিপাত বন্ধ রয়েছে, এখনো গুড়ি গুড়ি বৃষ্টিপাত থেকে অব্যাহত রয়েছে এবং রাতে কিছুটা ভারী বৃষ্টি অব্যাহত ছিল এবং পাশাপাশি ভারতের যে অংশটি রয়েছে, আপনারা জানেন যে জকিগঞ্জের নিকটবর্তী এলাকা হচ্ছে ভারতের করিমগঞ্জ এবং এই এলাকা থেকে কুশিয়ারা নদী হয়ে যে পানিটি আসছে সেই পানিটি এখনো পর্যন্ত ভাঙন এলাকা দিয়ে প্রবেশ করছে। আমরা গতকাল দেখিয়েছি এখানকার যে কুশিয়ারা নদীর যে বাঁধটি রয়েছে 2টি স্থানে ভেঙে গিয়েছিল এবং অনেক এলাকাতে পানি উপচে আসলে বাঁধের উপর দিয়ে প্রবেশ করেছিল। যে 2টি এলাকা এখনো ভাঙন রয়েছে সেটি মেরামত না করার কারণে কিন্তু এখনো পর্যন্ত এই পানি যে ঢোকার যে পরিস্থিতি সেটি এখনো রয়েছে। এই বাঁধটি যত দ্রুত সংস্কার করা হবে এই পানির প্রবাহ কিন্তু তত কমে আসবে। তবে স্থানীয় মানুষজন বলছেন যে এই এলাকাগুলোতে বাঁধ সংস্কারের ব্যাপারে যতটা উদাসীনতা দেখা যায় সেটি আসলে এই এলাকার মানুষজন তাদের যে বক্তব্য আমরা গতকালকে পেয়েছি, তারা বারবার আসলে এই কাজগুলোতে আরো যেন জোরালোভাবে নজরদারি অব্যাহত রাখা হয় সেই ব্যাপারে তারা বলেছেন এবং বলেছেন যে প্রতি বছরই আসলে এই ভোগান্তি আসলে জকিগঞ্জবাসী পোহান, তাহলে এই ভোগান্তি যেন আবারও তাদের না হয় সেদিকে যেন প্রশাসন নজর রাখে। এই ছিল আসলে জকিগঞ্জ থেকে আমার কাছে সর্বশেষ। সিলেটের প্লাবনের খবর জানাচ্ছিলেন রিপোর্টার আমিনুল ইসলাম। এবার কোরবানির পশুর হাটের খবর। ঈদ সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে জমে উঠেছে কোরবানির পশু বেচাকেনা। ঝক্কি ঝামেলা এড়াতে অনলাইনেও পশু কিনছেন অনেকে। এবার মাঝারি আকারের গরুর চাহিদাই বেশি। পশুর স্বাস্থ্য সুরক্ষায় কাজ করছে প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল টিম। ঈদুল আজহার বাকি মাত্র কয়েকদিন, সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। মিলছে নানা আকারের পশু, কেউ কিনছেন, কেউ আবার দরদাম করে দেখছেন। অনলাইনেও চলছে পশু বিক্রি। এবার মাঝারি আকারের গরুর চাহিদা সবচেয়ে বেশি। দাম বলা পার্টি নাই, হাটের লাইসে তার মানে তাই লোক করে হয়ে আছে, কার গরু কে নিবে। গত বছরের তুলনায় আলহামদুলিল্লাহ এবারে অনেক সাধ্যের মধ্যে আছে এবং গরুর দাম কমের মধ্যে আছে। আর এখানে বেশি গরু উঠে আর হলো হাসিল কম। এখানে গৃহস্থের গরু অনেক পাওয়া যায়, ব্যবসায়ীরাও তেমন একটা দাম চায় না। এখানে বাজারে জাল টাকার নোট শনাক্ত সহ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন ইজারাদাররা। বাজারের চেয়ে সবচেয়ে কম রেট আমাদের হাসিল, 500 টাকা এবং 200 টাকা। যারা গরু কিনবে বা যারা বিক্রি করবে তারা যদি জাল টাকার কোনো জটিলতায় না পড়ে, এই কারণে আমরা ব্যাংক কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছি। অসুস্থ পশু বিক্রি বন্ধে হাটগুলোতে কাজ করছে প্রাণী সম্পদ বিভাগের মেডিকেল টিম। ওমর ফারুক, সময় সংবাদ। ঈদুল আজহা উপলক্ষে গ্রামের বাড়ির পথে ছুটছে নগরবাসী। যাত্রার খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজকে তৃতীয় দিনের মতো ঘরমুখো মানুষের ঈদযাত্রায় ঘরমুখো মানুষে কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু সকাল থেকে আমরা দেখছি যে মোটামুটি ঘরমুখো মানুষের পদচারণায় মুখর এবং ঠিক ভোর 4:45 থেকে আজকের দিনে মূলত ট্রেনের ঈদযাত্রা শুরু হয় এবং এখন পর্যন্ত আমরা যতদূর জানি যে মোট 9টি ট্রেন কিন্তু প্ল্যাটফর্ম ছেড়ে তার গন্তব্য উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং এখনও এই প্ল্যাটফর্মে বিভিন্ন প্ল্যাটফর্মে 5টি ট্রেন কিন্তু যাত্রার উদ্দেশ্যে
আছেন এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। এই ট্রেনটি কিছুক্ষণ পরেই মূলত লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম বা বুড়িমারা অঞ্চলের দিকে ছেড়ে যাবে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে পবিত্র ঈদুল আজহায় বাড়ির পানে মানুষ ছুটছে এবং প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে একটু আগে ভাগেই যারা যাচ্ছেন তারাই মূলত আজকে সকাল সকালেই রেলওয়ে স্টেশনে এসছেন। এবং আপনারা জানেন যে 5 তারিখ থেকে যেহেতু সরকারি ছুটি শুরু হচ্ছে, তারপরে চাপটা আরও বেশি বাড়বে। কিন্তু যারা আসলে নির্বিঘ্ন এই যাত্রায় চাচ্ছেন মূলত তারাই আগে ভাগে ছুটছেন পরিবার পরিজন নিয়ে। অনেকেই পরিবারের সদস্যদের আগে ভাগে পাঠিয়ে দিচ্ছেন। যারা ঈদের ছুটি পাননি বা পাবেন তারা কিন্তু পরে যাবেন, সেটাও আমরা কিছুক্ষণ আগে অনেকের সাথে আলাপ করে যেটা জানলাম। এবং আপনারা জানেন যে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ এবার বেশ কিছু উদ্যোগ নিয়েছে, যেটা এখন পর্যন্ত দেখা গেছে যে 3 দিন যাবৎ যে যাত্রা শুরু হয়েছে, যদিও ঈদের আরও বেশ কয়েকদিন বাকি, এখন পর্যন্ত যাত্রী চাপ বাড়েনি। তবে যাতে ভোগান্তি সৃষ্টি না হয় সেজন্য কিন্তু স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। কোনো ধরনের যাতে যান্ত্রিক ত্রুটি না হয় সেজন্য যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারাও বাড়তি তৎপরতায় রয়েছেন। সম্পূর্ণভাবেই বলা হচ্ছে যে কোনো ধরনের যান্ত্রিক ত্রুটিবিহীন, ভোগান্তিবিহীন এবার ঈদযাত্রা উপহার দিবেন। এবং এখন পর্যন্ত যারা স্টেশনে এসছেন সকলেই তাদের ঈদযাত্রা নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন। এবং সকাল থেকে যে ট্রেনগুলো ছেড়ে গিয়েছে এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় কিন্তু হয়নি। তো সব মিলে কমলাপুর রেল স্টেশন থেকে এই ছিল এই মুহূর্তে। কমলাপুর থেকে ঈদযাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল। ঈদযাত্রায় ঢাকাবাসীর ভোগান্তি কমাতে খুলে দেওয়া হলো ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ের একাংশ। এর ফলে উত্তরবঙ্গ থেকে চট্টগ্রাম, সিলেটগামী ভারী বাহনগুলোর ঢুকতে হবে না ঢাকায়। যদিও যাত্রীদের দাবি শুধু ঈদ নয়, সড়কের অংশটি খোলা রাখা হোক সব সময়ের জন্য। প্রকল্প পরিচালকও বলছেন ঈদের ছুটির পর টোল সহ চালু থাকবে এক্সপ্রেসওয়ের এই অংশ। বিস্তারিত মনির হোসেনের রিপোর্টে। এই পথটি হতে চলেছে নতুন এক সম্ভাবনার দুয়ার। ঢাকার তীব্র যানজট, দীর্ঘসূত্রিতা আর ঘন্টার পর ঘন্টা অপেক্ষার অবসান ঘটাতে যে স্বপ্ন দেখা হচ্ছিল বহু বছর ধরে, সেই স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে এই ঢাকা এক্সপ্রেসওয়ের পথ ধরে। চট্টগ্রাম থেকে আমদানিকৃত যে কোনো পণ্য উত্তরবঙ্গে পাঠাতে হলে রাজধানীর উপর দিয়ে ছাড়া ছিল না আর কোনো পথ। যানজটের এই শহরে যেটি ছিল বাড়তি ভোগান্তির কারণ, ঈদের সময় এই ভোগান্তি হয়ে উঠত আরও সীমাহীন। এই ভোগান্তি শেষ হওয়ার আশা দেখা দিয়েছে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে আংশিক খুলে দেয়। গাজীপুরের ভোগড়া থেকে দেবগ্রাম, ভুলতা হয়ে নারায়ণগঞ্জের মদনপুর এই পথের যাত্রীদের এখন বাধাহীন যাত্রার পালা। চলছে শেষ মুহূর্তের কাজ। 22 কিলো পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু রিপেয়ারিং কাজ চলতেছে। লাইটিং এর কাজ বা টোল প্লাজার কাজ, এগুলো কাজ এখনো মোটামুটি শেষ হয় নাই। ঈদের যে যে যানজটগুলো সৃষ্টি হয় এটা যদি সার্ভিস রুট দিয়ে যায় আর কি, তো এর হয়। আর আপনি যদি টোল রুট ব্যবহার করি, টোল রুট ব্যবহার করলে এরকম যানজটের সৃষ্টি হয় না। তবে সাময়িকভাবে নয়, এ পথে যাতায়াত করা চালকদের দাবি যানজট নিরসনে সব সময়ের জন্য খুলে দেয়া হোক ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে। এমন সময় জায়গা মনে করেন 2 দিন 3 দিন জায়গা, এই রুটটা যদি ক্লিয়ার হয়ে যায় তা আমরা মনে করেন সবাই একটা ভোগান্তি থেকে সরে গেলাম আর কি। বাজারে বসে থাকতে হয়, তো এটা যদি চালু করে আমরা অনেক উপকারিত হব। আমাদের দাবি ইমিডিয়েটলি এটা ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন আপনারা। এদিকে সুখবর দিলেন প্রকল্প পরিচালক। ঈদ উপলক্ষে 15 জুন পর্যন্ত টোল ফ্রি খোলা থাকবে সড়কটি এবং এরপর থেকে টোল নিয়ে খুলে দেওয়া হবে সব সময়ের জন্য। যেহেতু ঈদের সময় প্রচুর পশুরহাট বা জনগণের ঘরমুখী মানুষের চাপ থাকে, টোল ফ্রি ভাবে আগামী 14 তারিখ পর্যন্ত এই রুটটা চালু রাখবো। 15 তারিখ পর থেকে এটা লাগাতার হয়ে চলতে থাকবে। প্রায় 3.5 কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের 48 কিলোমিটারের মধ্যে শেষ হয়েছে 67%। বাকি অংশের কাজ আগামী বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে শেষ হবে বলে জানায় কর্তৃপক্ষ। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। Thai Aluminium. The better is now the best. রাজধানীতে বাসের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী পুলিশের এক উপপরিদর্শকের। সোমবার রাতে খিলগাঁও ফ্লাইওভারের ঢালে এই দুর্ঘটনা ঘটে। নিহত এসআইয়ের নাম কামরুল ইসলাম।
পুলিশ জানিয়েছে মতিঝিল থানায় কর্মরত ছিলেন তিনি। সোমবার রাত 8:30টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে খিলগাঁও ফ্লাইওভারে বলাকা পরিবহনের একটি বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন কামরুল। হাসপাতালে নিয়ে গেলে কামরুলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাসের চালক জাহাঙ্গীর আহমেদকে আটক করেছে পুলিশ। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আগামীকাল। মিনায় অবস্থানের মাধ্যমে আল্লাহর পথে ঐতিহাসিক যাত্রা শুরু করবেন লাখো মুসল্লি। শেষ মুহূর্তের প্রস্তুতিতে সবাই ব্যস্ত। বিস্তারিত আব্দুল্লাহ তামিমের রিপোর্টে। ইসলামের অন্যতম স্তম্ভ হজ, যা পালন করতে পৃথিবীর নানা প্রান্ত থেকে লাখো মুসলমান সমবেত হন পবিত্র মক্কায়। সেখানে আজ 7 জিলহজ, কাল 8 জিলহজ মিনায় গমন, এরপর 9 জিলহজ আরাফাতে অবস্থান, 10 জিলহজ কোরবানি ও শয়তানকে পাথর নিক্ষেপ। এই ধারাবাহিকতায় হজের মূল আনুষ্ঠানিকতা চলবে। আজ হাজিরা মক্কায় অবস্থান করে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত রয়েছেন। কেউ করছেন বাইতুল্লাহ শরীফের তাওয়াফ, কেউ খুঁজে নিচ্ছেন মিনার পথ, আবার কেউ মনোযোগী বিভিন্ন নফল ইবাদতে। হজ একটি ধৈর্য, আত্মত্যাগ ও আনুগত্যের অনুশীলন, তাই এর প্রতিটি ধাপে রয়েছে গভীর অর্থ। 7 জিলহজ মূলত প্রস্তুতির দিন হলেও এর গুরুত্ব কম নয়, কারণ কাল থেকে শুরু হবে আল্লাহর পথে এক ঐতিহাসিক যাত্রা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের মূল আনুষ্ঠানিকতা বলতে আরাফাতের ময়দানে অবস্থানকে বুঝিয়েছেন, আর সে আরাফাতের ময়দানে পৌঁছার কাজ শুরু হয় 7 জিলহজের প্রস্তুতির মাধ্যমেই। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি বছর নির্দিষ্ট সময়ের আগেই রংপুরের বাজারে উঠবে হাড়িভাঙা আম। এবার 300 কোটি টাকার আম বিক্রির আশা করছেন ব্যবসায়ীরা। শাকিল মাহমুদের ক্যামেরায় আব্দুর রশিদ জীবনের রিপোর্ট। হাড়িভাঙা আম আঁশমুক্ত, আটি ছোট ও স্বাদে আলাদা। আমপ্রেমীদের অন্যতম পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে এই ফল। নিজস্ব স্বকীয়তায় ইতোমধ্যে রংপুরের ভৌগোলিক নির্দেশক পণ্য হিসেবে স্বীকৃতিও পেয়েছে। হাড়িভাঙা আম প্রতি বছর 20 জুন থেকে বাজারে উঠলেও এবার 12 থেকে 15 জুনের মধ্যে পাওয়া যাবে। শেষ সময় বাগান পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন বাগানীরা। প্রতিদিন প্রায় ঝড় বৃষ্টি হচ্ছে, এখন আমাদের এই যে প্রায় ওষুধ দেওয়া লাগতেছে আম যাতে ভালো থাকে। এই কয়েকদিনের মধ্যে এই যে ঈদের পর আমাদের হাড়িভাঙা আম বাইর হবে। 1 সপ্তাহের মধ্যে বাজারে আম নিয়ে যাব, এই চেষ্টা করতেছি যেন আমগুলো তাড়াতাড়ি রং কালার ভালো হয়। বাগানগুলোতে এবার আম কম ধরলেও আকার ভালো হয়েছে। সঠিক দাম পেলে গেল বছরের তুলনায় দ্বিগুণ লাভের আশা বাগান মালিকদের। আমের সাইজ বড় হয়েছে, যদি আমরা বাজারে সঠিক দাম পাই তা আমরা লাভবান হতে পারি। আম যদি আমাদের এটা বাইরে কোনো রপ্তানি করে তাহলে আশা করি লাভবান হবে সম্পূর্ণ চাষি ভাই। একটা স্টোর থাকলে আমরা ওই হিমাগারে লিগি স্টোর করে থইলাম হয়, পরে ধীরে ধীরে আমরা বিক্রি করে বাইকে বিক্রি করতে পারতাম। কৃষি বিভাগ বলছে এবছর অনুকূল আবহাওয়া থাকায় আম কিছুটা আগে পরিপক্ক হয়েছে, তবে রপ্তানির জন্য আম সংগ্রহ করতে হলে অপেক্ষা করতে হবে 20 জুন পর্যন্ত। আমরা আশা করতেছি গতবার যেরকম কৃষক লাভবান হয়েছে এর চেয়ে আমার এইবার কোনোভাবেই কম হবে না। বাজারের মূল্য ভালো পাবে, কৃষক লাভবান হবে। রংপুর বিভাগে এবছর প্রায় 3200 হেক্টর জমির বাগানে উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 48,000 মেট্রিক টন আম, যার বাজার মূল্য প্রায় 300 কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন হাড়িভাঙা আম সংরক্ষণে হিমাগার স্থাপন, আধুনিক আম চাষ পদ্ধতি বাস্তবায়ন সহ গবেষণা কেন্দ্র স্থাপন করা গেলে এই আমই বদলে দিতে পারে রংপুর অঞ্চলের আর্থসামাজিক অবস্থা। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। খেলার খবর। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিটের চাহিদা নিয়ে বিড়ম্বনায় পড়লেও বিষয়টি উপভোগ করছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। এই ম্যাচ ঘিরে সমর্থকদের উন্মাদনা ভাবিয়ে তুলেছে বাফুফেকেও। নভেম্বরে ভারতের বিপক্ষে ম্যাচের ভেন্যুতে আসতে পারে পরিবর্তন।
দেশের ফুটবলে নেই জনপ্রিয়তা। একটা সময় স্টেডিয়ামের গ্যালারিতে আতশি কাছ দিয়েও খুঁজে পাওয়া যেত না দর্শক, তবে সেসব এখন শুধুই অতীত। একজন হামজা চৌধুরী বদলে দিয়েছেন সব হিসেব নিকেশ। এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচের টিকিট নিয়ে চারদিকে যে হাহাকার, তাই বলে দিচ্ছে এই ম্যাচ ঘিরে সমর্থকদের উন্মাদনা কোথায় গিয়ে ঠেকেছে। হামজার সঙ্গে জাতীয় দলে সমিত সোম ও ফাহমেদুল ইসলামের অন্তর্ভুক্তি যোগ করেছে বাড়তি মাত্রা। সমর্থকদের মাঝে টিকিটের এমন চাহিদা নিয়ে বিপাকে আছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তা ব্যক্তিরাও। তবে বিষয়টাকে ভোগান্তি হিসেবে না দেখে উপভোগী করছেন বাফুফের সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান। কিছুটা বিড়ম্বনা পড়তে হলো, এটা কিন্তু উপভোগ করছি। এই যে বাংলাদেশের মানুষজন এখন ফুটবলের প্রতি আগ্রহী হয়ে উঠছে, যারা হয়তো কোনোদিন ফুটবল খেলা খবরও নিত তারা এখন টিকিটের জন্য ছুটছে, এটা কিন্তু আমি মনে করি যেটা ইতিবাচক। এতদিন ধরে যারা ফুটবলকে সাপোর্ট দিয়ে মাঠে গেছে তাদের অধিকাংশ হয়তো এবার যতদূর আমার চোখে পড়েছে হয়তো খেলা দেখতে পারবে না, কিন্তু তাদের প্রতি সমব্যথিত অবশ্যই, কারণ আমিও এই পর্যন্ত কোনো টিকিট হাতে পাইনি। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের ক্রেজ ভাবিয়ে তুলেছে বাফুফেকে। নভেম্বরে এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে হোম ম্যাচ সিলেট স্টেডিয়ামে আয়োজিত হওয়ার কথা থাকলেও সেখানেও আসতে পারে পরিবর্তন। সিলেটের চাইতে ঢাকা স্টেডিয়ামের দর্শক সংখ্যা বেশি, তো সেই খেলাটাকে যেন ঢাকা স্টেডিয়ামে অনুষ্ঠান করা যায়, অনুষ্ঠিত করার সেই চেষ্টাটুকু আমাদের থাকবে। হামজা, সমিত, ফাহমেদুল, কিউবারা সমৃদ্ধ করছে জাতীয় দল, তবে লাল সবুজদের নিয়ে বাফুফের ভাবনা দীর্ঘমেয়াদী। বিদেশ থেকে তৈরি প্লেয়ার এনে খেলিয়ে দেওয়াটা কিন্তু আসলে কোনো সফলতা এনে দিবে বলে আমি বিশ্বাস করি, অন্তত দীর্ঘমেয়াদে। তো এই জন্য আমাদেরকে আসলে একটু বয়সভিত্তিক দলগুলোর প্রতি আমাদেরকে নজর দিতে হবে। স্কাউটিংটা ন্যাশনাল টিমের জন্য হচ্ছে, সেটা আমরা বয়সভিত্তিক দলের জন্য করছি, এবং আমরা আশা করছি যেভাবে কিছু যদি প্রবাসী প্লেয়ার আমাদের বয়সভিত্তিক দল অন্তর্ভুক্ত করতে পারি, আমাদের বয়সভিত্তিক দলটাও কিন্তু আমাদের শক্তিশালী হবে, এবং ওদের কাছ থেকে কিন্তু আমরা জাতীয় দলের জন্য দীর্ঘমেয়াদে একটা সার্ভিস পাবো। কাঙ্ক্ষিত ফলাফল না এলে এই জনপ্রিয়তা ধরে রাখাটাও চ্যালেঞ্জিং হয়ে পড়বে বাফুফের জন্য। সেই দিকটাতেও নজর রাখছে ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। সংকোচনমূলক বাজেটের চাহিদার তুলনায় বরাদ্দ বাড়েনি কৃষি ও প্রাণী সম্পদ খাতে। শস্য খাতে 10% করার পরামর্শ। করমুক্ত আয় সীমায় পরিবর্তন আসতে পারে আগামী অর্থ বছরে। কেএনএফ এর ইউনিফর্ম তৈরিতে কাপড় সরবরাহকারী প্রতিষ্ঠানের খোঁজ। চট্টগ্রামের চান্দগাঁও শিল্প এলাকা থেকে গ্রেফতার 4, বৈধভাবে অর্ডার নেয়ার দাবি। এবং তিস্তার 2 তীর রক্ষায় 100 কোটি টাকা খরচেও থামছে না ভাঙন। প্রতি বর্ষায় বিলীন হচ্ছে বসতবাড়ি, ফসলি জমি। মহাপরিকল্পনা ছাড়া সব প্রকল্পই অপচয় বলছেন পরিবেশবিদরা। এই ছিল সকালের সময়ের সঙ্গে থাকুন সময়।